আচ্ছা, এই যে আমরা দেখতে পাচ্ছি সাকিবের ঢাকা যাওয়া নিয়ে ওরা একটা লুকোনোর চেষ্টা করছে, ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। বলছে কাজে আসছি। কী কাজে আসছে সেটা কিন্তু ওরা বলছে না। ওরা আজকে এই বাড়ি, কালকে সেই বাড়ি এরকম কিন্তু ঘুরে বেড়াচ্ছে। ওর মা আসার কথা। ওর মা না এসে ওদেরকে পাঠিয়েছে। এখানে কিছু তো একটা হচ্ছে, কিছু একটা পাকাচ্ছে। আমার তো মনে হচ্ছে খুকির পিছনে একটা বড় ধরনের ষড়যন্ত্র করার চেষ্টা কিন্তু এই তিশা করে যাচ্ছে। এটা আমার ধারণা। আবার দেখেন হঠাৎ করে এই তানজিলা তিশার এদের এত টাকা কোত্থেকে আসলো যখন মানুষ এরকম দুর্মূল্যের বাজারে হিমশিম খাচ্ছে, সবাই তেল বাঁচানোর চেষ্টা করতেছে, সেখানে দেখেন ওরা গাড়ি নিয়ে এখানে ওখানে সেখানে এত কেন প্রমোদ ভ্রমণে বের হয়েছে। গতকাল আমার মাল্টি শারমিনের ভিডিওটা দেখে আমার মাথাটা গরম হয়ে গেছে। মনে হচ্ছে যদি জুতা দিয়ে পিটাইতে পারতাম তাহলে মনে আমার শান্তি লাগতো। তো আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, যেখানেই আছেন নিরাপদে আছেন। তো অবশ্যই রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং শেষ পর্যন্ত পাশে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। তো চলো শুরু। পুরো বিশ্ব কিন্তু এখন একটা অদৃশ্য যুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে জ্বালানি তেলের বাজারে কিন্তু আগুন লেগেছে, এটা কিন্তু আমরা সবাই জানি, তাই না? এটা জানি না এমন কোনো মানুষ নাই। তো মালয়েশিয়ার মতো উন্নত দেশেও কিন্তু ওরা ওদের যেহেতু পাবলিক ট্রান্সপোর্ট খুব একটা মানে অ্যাভেলেবেল না, সেই জন্য ওরা কিন্তু সবাই ধরেন প্রাইভেট কার আছে। আর যেহেতু কাজে যাচ্ছে সবাই, ধরেন একটা অফিসে যদি 200 জনের মতো কাজ করে, এই 200 জন গাড়ি নিয়ে যখন অফিসে যাবে তখন চিন্তা করে দেখছেন তাদের কতটুকু তেল খরচ হবে। তো যার কারণে কিন্তু ওরা ওয়ার্ক ফ্রম হোম করে দিছে, যে সব এমপ্লয়িরা বাসা থেকে কাজ করবে। তারপর যাতে করে তেল যেন কোনোভাবে অহেতুক নষ্ট না হয়। হ্যাঁ, সেখানে আমাদের দেশের এই যে কিছু ফকিন্নিগুলিকে দেখতেছেন, এদের কাণ্ড কারখানা দেখলে কি মনে হয় না যে এদের কাছে এই তেলটাকে মনে হচ্ছে কলের পানি? তাই তো মনে হচ্ছে, তাই না? যেখানে বাংলাদেশেও কিন্তু সরকার 4টার মধ্যে অফিস শেষ করে চলে যেতে বলছে, দোকানপাট 6টার মধ্যে বন্ধ করে দিতে বলছে। এগুলো কেন করছে? সব বিদ্যুৎ আর জ্বালানি বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে সব দেশে। ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, সব দেশে কিন্তু এখন খুবই তেলের বাজারে আগুন লেগেছে। সেখানে এই তিশা, তানজিলা এদেরকে দেখেন এই সংকটের মধ্যে এরা রীতিমতো গাড়িতে করে এই বাড়ি থেকে ওই বাড়িতে সেই বাড়িতে, হ্যাঁ, ঢাকায় যাচ্ছে গাড়ি নিয়ে। এখন ওদের প্রমোদ ভ্রমণে বের হয়েছে। আমরা কখনো তানজিলাকে কিন্তু দেখি নাই যে ঘোরাঘুরি করে এইভাবে গাড়ি নিয়ে নানার বাড়ি খালার বাড়ি। কিন্তু এইবার যখনই তেলের সংকট দেখা দিল তখন কিন্তু ও গাড়ি নিয়ে তেলের সংকট আরও বাড়ানোর জন্য চলে আসছে। জানি না ওর কতটা প্রয়োজন যে ওকে এই সময় বের হইতে হয়েছে। এমনও হতে পারে যে তিশা দেখেন না কি বড়লোকি করতেছ, হয়তোবা তিশার বাসার নিচে তেলের খনি আবিষ্কৃত হয়েছে যা আমরা হয়তো এখনও জানি না। আর সেখান থেকে তেল উঠে মা মেয়ে আনন্দ করে বেড়াচ্ছে, আর তিশা প্রতিদিন চলে আসতেছে কান্নাকাটি করে ভিউজ মানে ভিউজ উঠানোর জন্য। দেখেন তার ভিউজ কত বেড়ে গেছে, 42, 50 আরও বেশি করতেছে। মানে লজ্জাও করে না একটা বয়স্ক মহিলা নানি, সে প্রতিদিন কান্নাকাটি করতে, শুধু ইউটিউবে না, ফেসবুক রিলস কোনো জায়গায় তার এই কান্নার ভিডিও ছাড়া থাকে না। এর স্বামী মুখ দেখায় কি করে যে তার বউকে এই ইউটিউবে এসে সমস্ত সস্তা নাটক করে টাকা ইনকাম করতে হচ্ছে, আর সেই টাকা দিয়ে এই মহিলা ফুটানি করে আর মহিলার জামাই ফুটানি করে। তানজিলা বলছে যে ওদের ঢাকায় কাজ আছে, কিন্তু কি কাজ আছে সেইটা শুনলে মনে হয় ওরা যদি দর্শকদেরকে বলে তাহলে মনে হয় আকাশ ভেঙে পড়বে। মানে আমি বুঝতে পারতেছি না যে এত রাগ ঢাক করার কি আছে, তাই না? যদি সব কিছুই স্বাভাবিক থাকে তাহলে সরাসরি বললেই হয় কি কাজে গেছে। মিমের কথাও আপনার মাথায় ঢোকে না, বললো সাকিব নাকি পরীক্ষা দিতে গেছে। ঠিক আছে, তো সাকিব যদি পরীক্ষা দিতে যায় তাহলে কিসের পরীক্ষা? সাকিব কি বিশেষ পরীক্ষা দিতে গেছে নাকি পিএসসি পরীক্ষা দিতে গেছে? কিসের পরীক্ষা দিতে গেছে? আবার কিছু কিছু দর্শক বলছে যে তানজিলা নাকি ফ্ল্যাট কিনতে গেছে। কিন্তু ফ্ল্যাট যদি কিনতে যায় তাহলে তানজিলা কেন যাবে না?
তাই না? তানজিলা কেন বাচ্চা নিয়ে নানির বাড়িতে পড়ে থাকবে? ওই বাড়ির তো মানে ও তো যেই বাড়ি ফ্ল্যাট কিনবে ঢাকায় সেটার তো ও ভবিষ্যৎ ওনার, তাই না? তো নিজের থাকার জায়গা না দেখে কেউ কি ফ্ল্যাট কিনে ফেলে? ধরেন আগে দেখে গেছে এখন সব কিছু করবে, তারপরেও ওর নাম ছাড়া নিশ্চয়ই ওর সাইন ছাড়া সেটাও কিনতে পারবে না। তো এটা আমার কাছে একদমই যুক্তিযুক্ত মনে হচ্ছে না যে ফ্ল্যাট কিনতে গেছে বা পরীক্ষা দিতে গেছে। আমার কথা হচ্ছে যে যদি পরীক্ষা দিতে যায় তাহলে তানজিলা কেন যাচ্ছে না ওর সাথে? কেন যাচ্ছে না তানজিলা? ছোট বাচ্চা বলে, যেখানে পাবনা থেকে এখানে পর্যন্ত চলে আসছে, আর যেটা ওরা বুঝাইতে চাচ্ছে যে ঢাকায় ওদের কাজ আছে সেই জন্য ওরা মানে চলে আসছে, সেক্ষেত্রে তো এটা আসলে মিলতেছে না ওদের সাথে, তাই না? আমার যতটুকু মনে হচ্ছে যে সাকিব হয়তোবা ড্রাইভিং লাইসেন্সের জন্য টেস্ট দিচ্ছে, কারণ দেখেন ওর কিন্তু হোন্ডা বিক্রি করে ফেলছে, মানে একটা কিন্তু ট্রানজিশন চলতেছে। হয়তো আগে যে আগে হয়তো ওর মোটর সাইকেলের লাইসেন্স ছিল, গাড়ির লাইসেন্স ছিল না, এখন হয়তো গাড়ির লাইসেন্স নিতে গেছে। আর বদাও কিন্তু লাইসেন্স ছাড়াই গাড়ি চালাতো, সাকিবও হয়তো গাড়ি মানে লাইসেন্স ছাড়াই এতদিন গাড়ি চালিয়েছে, এখন সে হয়তো লাইসেন্স নিতে হয়তো বা ঢাকায় গিয়ে ওই যে পরীক্ষা দিতে হয় সেখানে যাচ্ছে। আর তাহলে তানজিলা কেন যাচ্ছে না? কারণ ওখানে ঢাকায় গেলে থাকার জায়গা একটাই, সেটা হচ্ছে ওদের মিমের শ্বশুরবাড়ি। তো মিমের শ্বশুরবাড়িতে তানজিলার মুখ দেখানোর উপায় নাই, কারণ তানজিলা অনেক বড় বড় কথা মাল্টি নোংরাকে নিয়ে বলছিল, যার কারণে তানজিলা এখন মুখ দেখাইতে পারতেছে না। সে কারণে ওখানে গিয়েও যে থাকবে সেটাও করতে পারবে না। আর এই ছোটো বাচ্চা নিয়ে ওই ড্রাইভিংয়ের টেস্টের পিছনে ঘোরাও সম্ভব না। তো এটা আমি জাস্ট ধারণা করতেছি ড্রাইভিং টেস্ট, কারণ আমি আর অন্য কিছু এখনও খুঁজে পাচ্ছি না। যে ফ্ল্যাট কেনারটা আমি যেটা বললাম যে ফ্ল্যাট কিনলে অবশ্যই তানজিলা যেত। হ্যাঁ, আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে ওরা শ্বশুর বাড়িতে বাড়ির কাজ ধরবে, যেটা কিন্তু তানজিলা বলছিল। হ্যাঁ, তানজিলা এই কথাটা বলছিল যে ওটা বাড়ির কাজ ধরবে, সেই রকম কিছু হওয়ার সম্ভাবনা হয়তো বা থাকতে পারে। সেই ক্ষেত্রে বাবু যাচ্ছে আপনার ইয়ের সাথে, সাকিবের সাথে। সে কারণ বাবু আবার এগুলো ভালো বুঝে, বাবুর বন্ধু আছে ইঞ্জিনিয়ার, কি জানি না এটা কি হাতুড়ি ইঞ্জিনিয়ার নাকি কি, তো তার কাছে হয়তো বা যাওয়া আসা করতেছে, সব প্ল্যান নিচ্ছে, হতে পারে, এটা আমি ধারণা করতেছি। মানে ওদের যে আচার আচরণ সেই ভিত্তিতে আমি কিন্তু মানে কথাগুলো বলতেছি। চ্যাপাকে দেখে হাসবো না কাঁদবো বুঝতে পারতেছি না। মানে চ্যাপা নিজের ঘরে যেখানে তেলা পোকা সংসার পেতে বসছে, ডিম পেড়ে বংশবৃদ্ধি করতেছে, সেখানে চ্যাপা তানজিলা যে রুমে থাকবে সেই রুম ঘষে মেজে পরিষ্কার করছে। আমার এত হাসি পাইছে। ও যে দর্শকদের চোখে ধুলো দিচ্ছে এটা তো একদম পরিষ্কার। এগুলো কোনো কিছুই, ঘর পরিষ্কার করা, ঘর মোছা, এগুলো শুধুমাত্র ভিউজ পাওয়ার জন্য আর দর্শকদের হচ্ছে টুপি পরানোর জন্য, আর কোনো কিছু না। আমি আপনাদেরকে বলবো যে ক্যামেরা বন্ধ হলেই দেখবেন যে এগুলো কিন্তু সব বন্ধ হয়ে যায়। ওর ভাইয়ের বউটাকে নিয়ে আসছে যে এগুলো সব করে 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 যেন দর্শকদেরকে দেখায়। বললো না যে আপনারা কিন্তু আমাকে ভালো ভালো কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদেরকে আরও ভালো ভালো জিনিস উপহার দিব। তার মানে ও আমাদেরকে আরও এরকম তেলাপোকা, তারপরে হচ্ছে ইঁদুর, এগুলো বংশবৃদ্ধি করবে, সেগুলো আমাদেরকে আরও ভালোভাবে উপস্থাপন করবে। আর মানুষও কিন্তু অন্ধ না, কমেন্ট বক্স দেখলেই বুঝবেন যে কে কী করছে, কেন করছে, সবাই কিন্তু দেখছে, সবাই কিন্তু চ্যাপার আসল চরিত্রটা বুঝে গেছে। আবার অন্যদিকে দেখলাম যে শুধুমাত্র তানজিলা আসবে করে তানজিলার জন্য কি রান্না হয়েছে, কি কাজির ভাত রান্না হচ্ছে। তো সেখানে তানজিলা আবার তার নানিকে নাকি বলেছে ও খায় কিন্তু ওর স্বামী তো খায় না। আচ্ছা, এই কথাটা কেন তানজিলার মাকে গিয়ে বলতে পারে না? যখন তানজিলা জানে ওর মা মাছ খায় না, তারপরেও ওর মা মাছ রান্না করে আর অন্য কিছু তার জামার জন্য করে, তখন তানজিলা কেন কিছু বলে না? আসলে কি জানেন, এই তিশা হচ্ছে মাফিয়া, একদম তিশা হচ্ছে মাফিয়া। এই মাফিয়ার ভয়ে সবাই থরথর করে কাঁপে, বুঝতে পারছেন? পুরুষরা পর্যন্ত থরথর করে কাঁপে, কিবরিয়া বলেন, সানি বলেন, সব থরথর করে কাঁপে। বদা তো একদম ইঁদুরের মতো গর্তে লুকায় থাকে। তিশা দেয় এক কনির সাথেই একদম মাটির তলে ঢুকে যায়, তারপরে ওর আর দেখা পাওয়া যায় না। তো এই মাফিয়ার কারণেই কিন্তু দেখেন
নিশির বাপের বাড়িতে নিশি কোণঠাসা, নিশি মানে কথাও বলতে পারে না ভাবিকে নিয়ে, এইরকম কোণঠাসা করে রাখছে মাফিয়া তিশা। আবার এই মাফিয়া আবার নিজের বাড়িতে মানে বাপের বাড়িতেও কিন্তু আবার সে মাফিয়াগিরি করতেছে, সবগুলিকে একদম হাতের মুঠোয় করে রাখছে। কি পরিমাণে অসভ্য হইতে পারে এই মহিলা, চিন্তা করে দেখেন। আমি তো বলবো যে কালকে দেখলাম কিছু মানুষ কি পরিমাণে জানোয়ার জানেন, বলতেছে খুকির বিল্ডিং ভাঙ্গার অপেক্ষায় আছে। আমি তাই বললাম যে এই মানুষগুলো বুঝতেও পারতেছে না যে আল্লাহ ওদের বিল্ডিং না ভেঙে দেয়, ওদের সংসার না ভেঙে দেয়, ওরা অন্যের খারাপ চিন্তা ভাবনা করতেছে। চিন্তা করেন তিশার মতো মানুষের জন্য। আমি তো বলবো যে এগুলি তিশারই হচ্ছে ওই ফেক আইডি, তিশা তারপরে সাবিনা মিম এদেরই ফেক আইডি। না হয় কোন মহিলার কোন দর্শকের ঠেকা পড়ছে যে এদের জন্য এদের নিজেদের উপরে সমস্ত বিপদ ডেকে আনতেছে, বলেন এটা কি বিশ্বাসযোগ্য কথা? আপনারা কি বিশ্বাস করবেন? অবাক হয়ে গেলাম শুনে যে এই মাফিয়া বজ্জাত মহিলা তিশা মানে সেও একজন মা, কিন্তু তারও 2টা বাচ্চা পড়াশোনা করতেছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তার ভাইয়ের বাচ্চা এরা। খুকি তার পর হতে পারে, কিন্তু এই 2টা বাচ্চা কিন্তু তার ভাইয়েরই রক্তের। সেখানে এই বাচ্চাদের স্কুলের দোহাই দেয়। বুঝতে হবে তখন যে এই মহিলার দিন ফুরায় আসতেছে, যে এই মহিলা নিজের কি বলবো এটাকে, ভাইয়ের বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার হুমকি দেয়। সে কত বড় বজ্জাত বুঝতে পারতেছেন? একটা সুস্থ মানুষ কখনো অন্যের বাচ্চা, আর এর তো নিজের ভাইয়ের বাচ্চার পড়াশোনা বা স্কুলে গিয়ে নোংরামি করার চিন্তা কখনোই করতে পারে না। খুকি যদি ভিডিও বন্ধ না করে তবে বাচ্চাদের স্কুলে গিয়ে ঝামেলা করবে। মানে এটা কি আপনার কাছে মনে হয় কেন সুস্থ মস্তিষ্কের মানুষ এ ধরনের হুমকি দিতে পারবে, যদি না সে বদ্ধ পাগল না হয়? আমি তো বলবো এই একটা কাল নাগিনী, হলো ফোসফাস ফোসফাস করে, ও যেখানেই যায় সেখানেই বিষ ছড়ায়, আর এই বিষের আঘাতে ওই কিন্তু জর্জরিত হবে, দেখবেন আপনারা। কারণ হচ্ছে কি যে এই যে তিশা যে মিজানের বাচ্চাদের ক্ষতি করার হুমকি দিচ্ছে, আর মিজান যদি এই খুকি বলে তিশা এই মাফিয়া এই কালনাগিনীকে যদি ক্ষমা করে দেয়, তবে আমি বলবো মিজান বাবার নামের কলঙ্ক, হ্যাঁ বাবার নামের কলঙ্ক। মানে মিজানের সন্তান নিয়ে যেই মহিলা মিজানের বোন, সে চিন্তা করতেছে না তার ভাইয়ের বাচ্চাদের কথা, আর মিজান যদি নিজের বোন ভেবে এই মহিলাকে ক্ষমা করে দেয়, তাহলে আমি বলবো যে তার রক্তে কোনো তেজ নাই। দেখেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা কিন্তু গুনাহ, কিন্তু আবার এটাও বলা হয়েছে যে বিষাক্ত আত্মীয় যারা আছে, যাদের মনে হবে যে এই কালনাগিনীগুলি যদি আপনার আশেপাশে থাকে তাহলে হয়তো আপনার সংসার বা আপনার বাচ্চাদের উপরে আঘাত আসতে পারে, সেটা কিন্তু ত্যাগ করতে বলা হয়েছে। হ্যাঁ, আর মিজানের কিন্তু সেটাই করা উচিত। এই তিশা হচ্ছে বিষ, যে পুরা পরিবারটাকে সে কিন্তু ক্ষত বিক্ষত করতেছে। খুকি আর তিশার মধ্যে পার্থক্য দেখেন, যে খুকি কিন্তু চাইলেই তানহা, আবু তালহা, ছোট বাচ্চাটা মানহাই তো, মানহাকে দিয়ে কিন্তু টিকটকে নাচাতে পারতো। আর আপনার কাছে মনে হয় না যে মানহা মেয়েটা যে এত কিউট, এই মেয়েটাকে যদি খুকি সুন্দর সুন্দর ড্রেস পরায়, রিলস করায়, ওর কত ভিউজ হবে? কিন্তু খুকি কিন্তু সেটা করতেছে না। কোনো মা সন্তানের খারাপ কিন্তু চায় না। যেই সব মারা টাকার লোভী, এই নাগিনী কালনাগিনী তিশার মতো, তারা হচ্ছে বাচ্চাদের ছোটবেলা থেকে ভবিষ্যৎ নষ্ট করে নিজের কারণে, নিজের লোভের কারণে, নিজের পকেটে। এই খাবার খেয়ে ও কয়দিন বাঁচবে? এই যে নিজের মেয়েকে নাচায়ে, নিজের ছেলেকে পাগলের মতো, বদ্ধ পাগলের মতো করে, নিজে সার্কাসের যাত্রাপালার নর্তকীর মতো সেজে এই যে সে টাকাগুলো ইনকাম করতেছে, এই টাকাগুলো কি তার পেটে সইবে বলে মনে হয়? সইবে না। তিশাকে দেখেন, সাবিনাকে দেখেন, বাচ্চাদেরকে রীতিমতো টাকা বানানোর মেশিন খুলে দিয়ে বসছে, মরিয়মকে দিয়ে ক্যামেরা ধরায়, তারপরে হচ্ছে মরিয়মকে দিয়ে নাচায়। আবার তিশাকে দেখেন, ইয়েকে তো পুরো টিকটকের ইয়ে বানায় দিছে, সেলিব্রিটি বানায় দিছে। তো যেই মহিলারা এই কি বলবো এটাকে, নিজের অবুঝ বাচ্চাদেরকে শৈশব বিক্রি করে দেয়, তারা আসলে কুত্তা পাগল ছাড়া আর কিছুই না, সত্যি কথা। মানে এই মহিলার আচার আচরণ দেখে আমার মনে হচ্ছে যে হয় না অনেক সময় যে
পাগলা কুত্তা কামড়ালে যে অবস্থা হয় না, তিশার এখন সেই অবস্থা। মানে আমার মনে হয় একে কোথাও না কোথাও পাগলা কুত্তা কামড়াইছে, আর এই মহিলা রেবিসের ইঞ্জেকশন যেটা, সেটা হয়তো দেরিতে দিছে বা দেয় নাই, তার কারণে সেই বিষ এখন ওর মগজে উঠে গেছে। আর মগজে উঠে যাওয়াতে সে কুত্তার মতো আচরণ করতেছে, হ্যাঁ, আর সবাইকে ছিঁড়ে খাওয়ার চেষ্টা করতেছে। ক্যামেরায় এসে সে খুব ভালো, তাকে কেন গালি দিছে সে নাকি জানে না। তুই না জানলে কে জানবে? কোনো সুস্থ মানুষ অযথা একটা মানুষকে গালি দেয়? তুই সেরকম কাজ করছিস তাই তোকে গালি দিছে। তো আমি অবাক হয়ে গেলাম যে এরা কী ধরনের মানুষ। পিছন থেকে যারা ছোবল দেয় তারা সামনের শত্রুর চেয়েও কিন্তু ভয়ঙ্কর। আমি মাসুদ আর সাদিয়ার কথা বলছি, যে এরা দুইটা মিলে যে নোংরা খেলাটা খেলছে, এটা কি কোনো সুস্থ মস্তিষ্কের কাজ হতে পারে বলেন? তিশা যখন এদের সব হাড়ির খবর ফাঁস করে দিল গতকালের ভিডিওতে, তখনও দেখেন এই বেহায়া এই সাদিয়া কি করছে, সে বাটপাড়ি কিন্তু চালিয়ে গেছে তার। আমি অবাক হয়ে যাই যে একটা মহিলা যার স্বামী বিদেশে থাকে, মোটামুটি কিন্তু সচ্ছল, এমন না যে মিমের কামলা জামাইয়ের মতো ঘরে বসে খায় যে এই মহিলার টাকা দরকার, তারপরেও ইউটিউবের কয়েকটা ভিউর আর টাকার জন্য এদের জিপ লক লক এমনি করে। মানে এদের অবস্থা দেখে মনে হচ্ছে যে এদের রক্তের মধ্যে বাটপাড়ি ঢুকে গেছে। কালকে দেখেন সে কিন্তু এই কি বলবো এটাকে, খুকির ছবি ব্যবহার করছে, ছবি ব্যবহার করে থাম্বনেইলে এমন এমন সব কথা লিখছে, এতে মনে হচ্ছে যে সে খুকিকে নিয়ে কোনো কিছু ক্লিয়ার করবে, কিন্তু দেখেন ভিডিওতে গিয়ে কোনো কিছুই কিন্তু ক্লিয়ার করে না। কারণ এই মহিলা জানে, এই বাটপারটা জানে যে যেহেতু তিশা অলরেডি সব ফাঁস করে দিচ্ছে, এবং সেই যদি এরকম একটা থাম্বনেইল দেয় লোকজন ওর উপরে ঝাঁপায় পড়বে, এবং তাই করছে, হ্যাঁ, যার কারণে কমেন্ট বক্সটা খুলতে পারে নাই। তো এই সাদিয়ার মতো এই বাটপারগুলির খুকির চিনে রাখা উচিত যে কে কেমন, হ্যাঁ, কার সাথে মিশা উচিত। এই যে একটা ঘটনা, পুরো ঘটনাটা ঘটছে, এই থেকে কিন্তু আমরাও অনেক কিছু বুঝতে পারছি, এবং খুকিও কিন্তু অনেক মানুষকে চিনতে পারছে। এটা কিন্তু খুব ভালো হয়েছে একদিকে। যাই হোক, এরপরে হচ্ছে গিয়ে লামিয়ার বাবা আজকে দেখলাম একটা ভিডিও দিচ্ছে। লামিয়ার বাবা অন্তত মেরুদণ্ড আছে সেটা প্রমাণ করছে। সে অন্তত খুকির হয়ে দুইটা কথা বলছে, যাই বলছে দুইটা কথা কিন্তু সে বলতে পারছে। এইটুকু মেরুদণ্ড তার আছে, এইটুকু সাহস সে দেখাইছে। তিশা মাফিয়ার বিরুদ্ধে গিয়ে সে কথাটা বলছে, এটুকু কি যথেষ্ট না? এক লাইনেই বা বলছে, তাতেই বা কি? তো যাই হোক, এবার হচ্ছে যে এই যে সাদিয়া বাটপাররা যেভাবে খুকির ঘাড়ে বন্দুক রেখে স্বীকার করতেছে, হ্যাঁ, সেখানে লামিয়ার বাবার এই যে স্বীকারোক্তি খুকিকে নিয়ে, যে খুকি সবসময় ওদেরকে ভালো উপদেশ দেওয়ার চেষ্টা করছে, ঝগড়া লাগানোর চেষ্টা করে না, একটা কথা দিয়ে কিন্তু উনি অনেক কিছু বলে দিছে, যে খুকির হয়তোবা রাগ বেশি, খুকি হয়তোবা মিষ্টি ভাষায় কথা বলতে পারে না, হ্যাঁ, লামিয়ার মার কথাও বলছে, লামিয়ার মাও রেগে গেলে মিষ্টি ভাষায় কথা বলতে পারে না। অনেক মানুষ আছে যে মিষ্টি ভাষায় কথা বলতে পারে না, কিন্তু তারা মানুষের খারাপ চায় না। কিন্তু তিশা বলেন, মিম বলেন, সাবিনা বলেন, সাবিনা হচ্ছে সবচেয়ে বড় একটা কি বলবো এটাকে, কীট পতঙ্গ যেটাকে বলে, এটা হলো সবচেয়ে বড় কীট পতঙ্গ। এমন ভেটকি ভেটকি মেরে ক্যামেরার সামনে আসে, অথচ এই হচ্ছে একেবারে জ্বলন্ত আগ্নেয়গিরি, হ্যাঁ, এই মহিলা। এবার আসি মাল্টি শারমিনকে নিয়ে বলতে। একটা জিনিস মনে রাখবেন যে মানুষের আসল চরিত্র বোঝা যায় সে দুর্বল বা অসুস্থ কাউকে কিভাবে ট্রিট করে সেটা দেখে। আমরা সবাই জানি যে রাসেলের বউ কিন্তু প্রেগনেন্ট, এবং ওর এই প্রেগনেন্সিতে কিন্তু জটিলতা আছে। ওর বাচ্চা না কে যেন লাথি দিয়েছিল শুনেছিলাম আর কি, যে ও তারপর থেকে ওর জটিলতা, হ্যাঁ। তো সেখানে ওর কিন্তু আগেও 2টা বাচ্চা আছে, তার মধ্যেও মহিলাটা কিন্তু সারাদিন কাজ করে, ঘরের কাজগুলো সব করে। আর রাসেলকেও আমার অবাক লাগলো যে তার বাসায় বাচ্চা, মানে সে তার মামাতো বোনের হাওলায় তার বউকে, এরকম অসুস্থ বউকে রেখে সে কীভাবে চলে গেল। আবার সেইটাও বলছে যে তার বউ যে বাড়িতে যায় সেই বাড়িতেই তাকে দিয়ে কাজ করায়, কথাটা কিন্তু ঠিক। বিশেষ করে এই মাল্টি নোংরাদের পরিবারের যেখানে যেখানে যাবে ওরা কিন্তু মানুষকে দিয়ে কাজ করায়, কিন্তু ওরা যখন কারো বাসায় যায় তখন কিন্তু ওরা রাজরানীর মতো বসে থাকে। তো দেখেন, রাসেলের বউ কিন্তু সব সময় মাল্টি নোংরাদের বাসায় আসলে আমরা কাজ করে দেখেছি, তখনকার ব্যাপার আলাদা, কিন্তু এখনকার ব্যাপারটা কিন্তু একটু অন্যরকম। সে প্রেগনেন্ট, সে অসুস্থ বলে ডাক্তার দেখাতে আসছে এখানে, তাই না? এবং ডাক্তার তাকে বেড রেস্টের কথা বলছে। তো যখন একজনকে বেড রেস্টের কথা বলা হয়েছে, তাহলে সে অসুস্থ মানুষটাকে দিয়ে
মালটি তার সোফা পরিষ্কার করাচ্ছে, ঘর ঝাড়ু দেওয়াচ্ছে, ভাবা যায়? তোর নিজের ঘর মোছার জন্য তুই একটা অসুস্থ মানুষকে দিয়ে কাজ করাচ্ছিস, তার মানে তুই কতটা জানোয়ার, তুই কতটা অসভ্য, তুই কতটা মানে কি বলবো এটাকে, তুই যে একটা অমানুষ সেটা তোর কমেন্ট বক্সে কালকে লোকজন বলে দিচ্ছে। এদের কি কোনো আক্কেল জ্ঞান নাই? আর রাসেলের বউ কিছু বলতে পারতেছে না, সে অসহায়, কারণ তাকে হয়তো এরকম অনেকবার ঢাকায় আসতে হবে, সে কোথায় থাকবে, এদের বাড়িতেই তো থাকে। তো এদের এই অত্যাচারগুলো তাকে মুখ বুঝে সহ্য করতেই হবে, ওদের হয়তো আর কোনো আত্মীয় স্বজন নাই। তো এই অমানুষটা দেখবেন কখনো শান্তি পাবে না, কারণ এই অমানুষটা সব সময় কিন্তু অন্যায় করে গেছে, সবার সাথে করে গেছে। হ্যাঁ, তো সেখানে আবার দেখলাম যে আমার মেজাজ খারাপ হয়েছে, যে প্রচুর কমেন্ট ওকে নেগেটিভভাবে করছে লোকজন, এবং ওকে ধিক্কার জানাইছে যে একটা প্রেগনেন্ট মহিলা যাকে ডাক্তার রেস্ট নিতে বলছে, যে অসুস্থ বলে তার বাসায় আসছে, সেই অসুস্থ মহিলাটাকে দিয়ে ও কি করে ওর নিজের বাসার ফার্নিচার পরিষ্কার করাচ্ছে, ঘর ঝাড়ু দেওয়াচ্ছে। তুই তো একটা জলজন্ত হাট্টা ঘোট্টা মোট্টা সোট্টা মহিলা, তাহলে তুই কেন করতেছিস না? তুই না করে তুই কেন? এর আগেও দেখছে চাচাকে দিয়ে ঘর পরিষ্কার করাইছে। এত ডিসরেসপেক্ট করে ওদের বাসায়। আমরাও সবসময় বলি না, প্রশংসা করি যে ওদের বাসায় আসছে, কী যেন বলে এটাকে, ওদের বাসায় আসছে ওদের কি মিশু করা, আসলে না। এদের বাসায় ওদের যে মানে আমি বলবো যে এর যে মাটা মনে হয় না এতটা খারাপ মেন্টালিটির, কিন্তু সন্তানগুলি 3টা সন্তানই প্রচণ্ড রকম জঘন্য মেন্টালিটির হয়েছে। এই আপনি বিল্লুকে বলেন, এই একে বলেন, কি যেন বলে, মালচি নোংরা বলেন, বাবু বলেন, প্রত্যেকটার মেন্টালিটি খুবই নিচু টাইপের মেন্টালিটি। তো দেখেন, রাসেলের বউ কাজ করতেছে, সেখানে এক অন্ধ মহিলা কমেন্ট করছে মাল্টি নোংরা নাকি অনেক গুণের। আচ্ছা, এরা কি চোখে টিনের চশমা পরে থাকে, নাকি এদের বিচার বুদ্ধি কোনো ডাস্টবিনে বন্ধক রেখে আসছে? মানে আমার অবাক লাগলো, যে এখন আমার ওই মহিলাকে বলতে ইচ্ছা হয় যে যে এই যে মাল্টি নোংরার যে গুণগান গাইতেছে, তো নিয়ে যা, তোর ভাইয়ের বউ বানায় নিয়ে যা, তুইও রান্না কর, তোর ভাইও রান্না করে মাল্টি নোংরাকে রাজরানীর মতো মুখের মধ্যে ঠুসায় ঠুসায় খাওয়া, যেহেতু মাল্টি নোংরার এত গুণ তোর চোখে পড়ছে। অবাক হয়ে গেলাম যে মাল্টি নোংরা কতটা বেইমান হতে পারে। চিন্তা করেন, যখন এই মাল্টি শারমিনকে তার ভাইয়ের বউ মিম 2 লাথি মেরে বাড়ি থেকে বের করে দিচ্ছিল, হ্যাঁ, পানি পর্যন্ত ওদেরকে স্বাদে নাই খেতে, চেহারা কালো করে রাখছিল, অপমান করে বিদায় করে দিচ্ছিল, তখন কিন্তু এই খুকির পায়ের তলায় এসে পড়েছিল। হ্যাঁ, খুকির বাসায় এসে তখন প্রচুর রং ঢং করতো, তখন খুকি ছিল এদের সব। আবার এই বিল্লাল কিন্তু 2 দিন পরে পরে এসে খুকির কাছ থেকে টাকা ধার নিয়ে কিন্তু জমিও কিনেছে। তারপরেই সেই টাকা খুকিকে দিতে পারছিল না বলে এখন খুকিকে এখন পিঠ দেখাচ্ছে। আমার তো মনে হয় এই যে এত কিছু যখন বুঝলো, খুকি যখন কালকে বুঝতে পারলো যে আসলে মাল্টি নোংরা, খুকি ভাবছে যে ভিডিও করতেছে বা কেন ক্যামেরা ধরে রাখছে খুকি বুঝতে পারে না, কিন্তু মাল্টি নোংরা যে কতটা বেইমান, সেই যে ভিডিও করে এই সমস্ত কিছু ঝগড়া তিশাকে দেখাচ্ছিল, খুকির কিন্তু ধারণাই ছিল না। তো আমার তো মনে হয় এই ধরনের মহিলার গলায় পাড়া দিয়ে খুকি যা যা খাইয়েছিল সব বের করে নেওয়া উচিত। এই ধরনের বেইমানগুলিকে না কোনোভাবেই জায়গা দেওয়া উচিত না। এরা হলো সুযোগ সন্ধানী শকুন। এই শকুন কারা জানেন? এই যে মাল্টি নোংরা, সাদিয়া পাদিয়া, এরা হচ্ছে শকুন। এদেরকে রীতিমতো একদম সম্পর্কই রাখা উচিত না, এই ধরনের মানুষদের থেকে 100 হাত দূরে থাকা উচিত। আর এই মাল্টি নোংরা হঠাৎ করে এত ভালো হয়ে গেছে কেন? কারণ হচ্ছে মাল্টি নোংরা এখন আবার একা হয়ে গেছে। সো তিশার বাড়িতে যেন আবার নিশ্চিন্তে অবাধে যাতায়াত করতে পারে, সেই জন্য কিন্তু সে তিশার সঙ্গে আবার হাত মিলিয়েছে। তো বুঝছেন যে একটা মানুষ কতটা মানসিকভাবে বিকৃত হলে এইভাবে করে ষড়যন্ত্র করে। ভাবতে পারছেন? মানে মীর জাফরকেও এরা হার মানায় দিচ্ছে এই মাল্টি নোংরা বলেন, এই পরিবারের প্রত্যেকটা মেয়ের পরিণতি দেখবেন ভালো হবে না। আজ না হোক কাল কিন্তু ওদের আসল চরিত্র কিন্তু দর্শক দেখবে। আর বাবুকে দেখছেন? বাবু কত বড় বাটপার। বাবু রীতিমতো তিশাকে ভিডিও কলে বলছে যে দেখেন আপনারা কি বলতেছে, কিরে বাবু, এতে করে কি তিশা তোকে 2 টাকা বেশি দিবে, নাকি মিম তোরে একবেলা বেশি খাওয়াবে? হ্যাঁ, জানোয়ার কোথাকার। তুই যে আসলে তোরা যে 3 ভাই বোন বাটপার না, বুঝতেই পারতেছিস। বাটপার না হইলে কেউ
এই একটা বিবাহিত মেয়েকে বিয়ে করে তার গলায় ঝুলে এরকম ফ্রিতে খানা দেওয়া করে নাকি? বেয়াদব কলি কোথাকার। তো যাই হোক, পরবর্তীতে আবার ভিডিও যদি কোনো টপিক আসে তাহলে অবশ্যই আপনাদের সাথে আলোচনা করব। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনাদের কমেন্টগুলো পড়তে খুবই ভালো লাগে। অনেক সময় হয়তো রাত হয়ে যায়, ঘুমিয়ে যাই, তারপরে যখন সকালে উঠে আপনাদের কমেন্টগুলো দেখি, লাভ রিঅ্যাক্ট অন্তত দিয়ে রাখি, পরে যখন সময় হয় তখন হয়তো কয়েকজনের রিপ্লাই দিই। তো যাই হোক আপুরা, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।